নিউ ট্রান্সফার্স। গুড মর্নিং, গুড ইভিনিং সবাইকে স্বাগত। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, ব্যাঙ্গালোর, ঝাড়গ্রাম, মধ্যমগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক সকল ভাইদের জানাই প্রণাম, ভাই বোনদের জানাই প্রণাম, সিনিয়রদের জানাই নমস্কার এবং সবাইকে স্বাগত করি আমাদের সেকেন্ড চ্যানেলে, সেকেন্ড এপিসোডে, সেম চ্যানেলে, গেম উইক গুরুজ। এই চ্যানেলে আমরা কভার করবার চেষ্টা করব নতুন কোন ট্রান্সফার হয়েছে এই বছর, নতুন কে কে ম্যানেজাররা এসছে এই বছর, এবং ফিক্সচার ডিফিকাল্টির রেটিংস কি আছে, প্রত্যেকটা টিমের কিরকম ফিক্সচার্স আছে, এই এই সমস্ত টপিক গুলো হাই লেভেলে কভার করার চেষ্টা করা হবে। আমাদের সাথে আছে, আমার সাথে আছে সন্দীপ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এটা আমাদের সেকেন্ড ভিডিও। আশা করি এটাই আপনাদেরকে আবার কিছু ভালো তথ্য দিতে পারবো, কিছু ফ্যাক্ট শেয়ার করতে পারবো। এবং সঙ্গে আছে অবশ্যই কিশোর। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করি এই ভিডিওতে আরো নতুন কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব এন্ড সেই জিনিসটা প্রিমিয়ার লিগ নিয়ে আরো ডিসকাশন আমাদের মধ্যে হবে। আমার সাথে সন্দীপ, অর্ণব এন্ড আমরা এইভাবে আমরা শুরু করতে চলেছি সেকেন্ড ভিডিও। তাহলে প্রথম টপিকটা আমাদের হবে হচ্ছে ম্যানেজার, নতুন নতুন ম্যানেজার কারা এসেছেন। তো এই ম্যানেজার, নতুন নতুন কারা ম্যানেজার, আমরা অবশ্যই জানি যে ইউর্গেন ক্লপ লিভারপুলের লেজেন্ডারি ম্যানেজার, এক এক একজন ঐতিহাসিক পারফরমেন্স দেওয়া, ক্লাবের সাথে একাত্ম হওয়া। অনেকটা আমরা আজকালকার ওই ইস্ট বেঙ্গলের কার্লেস কোয়াদ্রাদের মধ্যে এই একটা 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 অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি, একটা ফ্যানদের সাথে একাত্ম হওয়ার। সেই জুর্গেন ক্লপ আজকে কেন, লিভারপুল কেন, উনি ডটমন্ডে যখন ছিলেন তখনও একটা ফ্যানদের সাথে একাত্ম হয়ে হয়ে যাওয়ার একটা ওনার একটা ব্যাপার ছিল। তো লিভারপুল একটা নতুন ম্যানেজার নিয়ে এসছে। অবশ্যই আপনারা জানেন চেলসিও নতুন ম্যানেজার নিয়ে এসছে। এবং কোন কোন নতুন ম্যানেজার এসছে, কিশোর, ওভার টু ইউ। তো তুমি যেটা বলেছো, আমাদের জার্গেন ক্লপ লিভারপুলের এত একটা সুন্দর একটা নিজের সেশন ছিল, যেটা অনেক কিছুই জিতেছিল, একটা সাকসেসফুল ম্যানেজার, লিভারপুলকে প্রিমিয়ার লিগও জিতিয়েছেন। তো উনি ডিপার্চার হয়ে যাওয়ার পরে লিভারপুলে যেটা সম্ভব ছিল যে নতুন ম্যানেজার আসবে, তো তার জায়গাটা নিয়েছে আর্নে স্লট। তিনি একজন ডাচম্যান, তিনি ফেয়ারনুর থেকে এসেছেন অ্যান্ড খুবই সাকসেসফুল একটা স্পেল ফেয়ারনুর থেকে এসছে, যেখানে ওরা একটা এই ম্যানেজারের আন্ডারে ফেয়ারনুর এরিডিভিসি টাইটেল জিতেছে, ডাচ কাপ জিতেছে অ্যান্ড ফাইনাল ইউএফা ইউরোপা কনফারেন্স লিগ ফাইনাল 2020-22 তে উঠেছিল। তো এবার আর্নে স্লটকে আমরা দেখবো কেমন পারফর্ম করে। লিভারপুলের টিম তো যথেষ্ট ভালো আছে, সেখানে সালার মতো দিগ্গ প্লেয়ার আছে, আম, তারপরে ডিয়েগো জোটা আছে, আরো বিভিন্ন প্লেয়ার্স আছে। তাদেরকে নিয়ে এই নতুন আর্নে স্লট কিভাবে লিভারপুলকে এগিয়ে নিয়ে যায় সেটাই দেখার জন্য আমরা এগিয়ে আছি। সেকেন্ড হচ্ছে চেলসিরও যেমন নতুন কোচ এসেছে, পোচেটিনো, যিনি ছিলেন আগের সিজনের কোচ চেলসির। তো এবার নতুন এসেছেন এনজো মারেস্কা, তিনি হচ্ছেন এক ইটালিয়ান কোচ। তিনি লেচেস্টার সিটির কে আগের বছর প্রমোশন করিয়েছিলেন ফার্স্ট অ্যাটেম্পটেই। তো উম, তারপরে আবার লেচেস্টার সিটি আবার ব্যাক করলো ইংলিশ প্রিমিয়ার লিগে। তো অ্যারন মারেস্কা 20 বছর একটা মিডফিল্ডার হিসাবে খেলেছিল ওয়েস্ট ব্রোমিচ অ্যালবিয়নে, অ্যান্ড পেপ গুয়ার্দিওলার সাথে উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও ছিলেন 2022-তে। তো অবশ্যই পেপ গুয়ার্দিওলা আমরা জানি একটা গুরু কোচ, যিনি ম্যানচেস্টার সিটিকে এতগুলো ট্রফি জিতিয়েছেন। তার কাছ থেকে নিশ্চয়ই কিছু নতুন স্ট্র্যাটেজি নিয়ে চেলসি টিমটাকে এগিয়ে নিয়ে যাবেন এই সিজনে। এনজো মারেস্কা যে চেলসির নতুন কোচ এবার এসছে। থার্ড হচ্ছে ইপসউইচের কিরান ম্যাকেনা। ইপসউইচকে ব্যাক টু ব্যাক প্রমোশন করেছে আফটার ডিসেম্বর 2021 টেক ওভার করার পর থেকে। তো এবারে উনি একাডেমির কিছু রোলে ছিলেন, যেটা টোটেনহাম হটস্পার আর ম্যানচেস্টার ইউনাইটেডের। এই প্রথম ফার্স্ট টিম কোচ হওয়ার আগে উনি ম্যানচেস্টার ইউনাইটেড হটস্পারের ফার্স্ট কিছু একাডেমির কোচ ছিলেন, অ্যান্ড হোসে মরিনো আর রাল্ফ র্যাগনিকের আন্ডারে উনি কোচিং স্টাফেও ছিলেন।
ইন কিরান ম্যাকেনা। তো যথেষ্ট ভালো কোচ, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে। জোসে মরিনো এক বিখ্যাত কোচ, র্যাগনিক একটা বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। তাদের কাছ থেকে কিছু নিশ্চয়ই নতুন স্ট্র্যাটেজি নিয়ে ইপসিচকে নিয়ে এবার প্রিমিয়ার লিগে নামবেন। নেক্সট হচ্ছে রাসেল মার্টিন, যিনি হচ্ছে সাউথহ্যাম্পটনের কোচ। তিনি 38 বয়সীয়, যিনি আহ, সে মানে ফরমার একটা নরউইচ সিটির ডিফেন্ডার, যার 125টা প্রিমিয়ার লিগ অ্যাপিয়ারেন্সেস আছে। অ্যান্ড উনি সোয়ানসি সিটিকে ম্যানেজ করেছেন আগে। তো এটা ওর প্রথম আহ, কোন একটা প্রিমিয়ার লিগ ম্যাচ, ফার্স্ট ডিভিশন ম্যাচ, যেটা সাউথহ্যাম্পটনকে রিপ্রেজেন্ট করবেন, তার টিম নামাবেন। অ্যান্ড তাদের প্রথম ম্যাচ নিউক্যাসল ইউনাইটেডের সাথে 17ই আগস্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্রাইটনেরও নতুন কোচ, সেটা হচ্ছে ফ্যাবিয়ান হার্জলার। তিনি 31 বছরীয়, খুবই ইয়াং কোচ। ঠিক আছে, তার একটা ফার্স্ট প্রিমিয়ার লিগ কোচ হচ্ছে, ফার্স্ট প্রিমিয়ার লিগ হেড কোচ হয়েছে যার বয়স আগস্ট 1992, মানে খুবই ইয়াং কোচ যার 31 বছরের বয়স। ইনিও একটা সেন্ট পাউলি বলে একটা ক্লাব ছিল, যে বুন্ডেস লিগাকে ওকে প্রমোশন করিয়েছিলেন, জার্মান টিম সেন্ট পাউলিকে। তো বিভৎস ভালো একটা পারফরমেন্স দিয়ে ভালো একটা টিম তৈরি করে বুন্ডেসলিগাকে কম্পিটিশনে ফার্স্ট ডিভিশনে নিয়ে গেছেন। তো যথেষ্ট ভালো কোচ। তো ব্রাইটনের সেই নতুন কোচ আর নতুন স্ট্র্যাটেজি নামবেন ফ্যাবিয়ান হাজলার। তো দেখা যাক কি হয়। And অর্ণব, সন্দীপ, আপনাদের কি, তোমাদের কি বক্তব্য এই নতুন কোচদের বিষয় নিয়ে? কিছু আপনারা যদি কিছু জানেন তো সেটা আপনারা শেয়ার করতে পারেন দর্শকদের সাথে। লিভারপুলের জার্গেন ক্লপকে রিপ্লেস করা অবভিয়াসলি একটা বড় ব্যাপার। তো দেখতে হবে এই সিজনে কেমন। যদিও লিভারপুলের টিমটা খুব সেটেল, কোর প্লেয়ার্সরা আছে এখনো, সালা আছে, জোটা আছে, আলেকজান্ডার আর্নল্ড আছে, আহ, নুনেজ আছে। সো অনেক ভালো ভালো প্লেয়ার, পুরো স্কোয়াডটা সেটেল। কিন্তু এই সেটেল স্কোয়াড নিয়ে কি করতে পারে নতুন ম্যানেজার, সেটাই দেখার বিষয় হবে। এবং এটার উপর অনেকটাই ডিপেন্ড করবে যে লিভারপুল ওদের এক্সপেকটেশন অনুযায়ী টপ 4-এ ফিনিশ করতে পারছে কিনা। স্কোয়াডটা যদিও ফিনিশ করার মতন টপ 4-এ, কিন্তু ম্যানেজার কিরকম পারফর্ম করছে, কিরকম নতুন প্লেয়ারদেরকে ম্যানেজ করছে, ম্যানেজমেন্ট কিরকম করছে, প্রিমিয়ার লিগের সাথে কিরকম ভাবে অ্যাকাস্টম হচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে লিভারপুলের পারফরমেন্স। তো এটা সবাই দেখার জন্য বসে আছে যে পোস্ট জার্গেন ক্লপ এরা কিরকম হতে চলেছে লিভারপুলে। খুবই সাকসেসফুল একটা এরা গেছে লিভারপুলের জন্য আন্ডার জার্গেন ক্লপ। তো আমিও এটা দেখতে এক্সাইটেড। অবশ্যই। এবং অ্যান্ড ইউর্গেন ইউর্গেন ক্লপের মানে ইউর্গেন ক্লপকে উনি রিপ্লেস করছেন একজন, এখন বলা হয় হল্যান্ড বা ডাচ, একটা 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 ফুটবলের একটা মানে একটা ফিলোসফি নিয়ে আসে, যেটা টোটাল ফুটবল। ইওয়ান ক্রাইফ ক্রোয়েফ নিয়ে এসেছেন পরবর্তীকালে। আপনাদের লুই ভ্যান হল এর মতো মতো অনেক সাকসেসফুল ম্যানেজার উঠে এসছে ডাচ থেকে। উনি ফাইনউডের মতো একটা বড় ক্লাব থেকে আসছেন। যদিও প্রিমিয়ার লিগের সাথে অ্যাকাস্টমড হওয়াটা, যেরকম সন্দীপ বলছিল, উইল বি আ চ্যালেঞ্জ। এবং ড্রেসিং রুমকে কিভাবে উনি মানে সামলাচ্ছেন, ড্রেসিং রুমের ওই পার্সোনালিটিসদের কিভাবে ম্যানেজ করছেন, সেটাও খুব খুব ইন্টারেস্টিং হবে দেখার জন্য। আমি ইপসুইচ বা সাউথহ্যাম্পটনের নতুন ম্যানেজার নিয়ে এই মুহূর্তে কোনো মতামত দেওয়ার জায়গায় নেই, কারণ আমি নিজেও আমাকে নিজেকেও হয়তো জানতে হবে, পড়তে হবে ওই ওই ওদের বিষয়। বাট আমি খুবই ইন্টারেস্টেড ব্রাইটনের নতুন ম্যানেজার আসাতে, কারণ ব্রাইটন, আপনারা জানেন যে, তোমরা সবাই জানো যে গত 2 বছর ধরে বা 3 বছর ধরে জবের থেকে ওরা প্রিমিয়ার লিগে ফেরত এসেছে, ওরা একটা দাগ কেটেছে। গত বছরও ওরা ওরা বোধহয় টপ 6 এর মধ্যে ছিল আমাদের প্রিমিয়ার লিগে স্ট্যান্ডিং এ। আর নট অনলি দ্যাট, ওরা একটা নতুন মডেল নিয়ে এসেছে, যেটা আগেন ইজ সামথিং যেটা চেলসি অ্যাডপ্ট করবার চেষ্টা করছে। ওদের ওই যে একটা ওই ডেটা ড্রিভেন একটা মডেল, যেটা টোড বলি আসার পরে চেলসিও একটা 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 মানে তুলে নিয়ে আসার চেষ্টা করছে, গ্রাহাম পটারকে কোচ করে নিয়ে আসার সময় থেকে। আর কথায় কথায় চেলসিও চলে এলো। চেলসিও মানে একটা মানে ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, যদি অনেস্টলি বলা যায়। আমাদের পোস্ট পোস্ট আব্রাহামিজ এরা এখনো অব্দি সুখকর হয়নি। যদিও আমরা ট্রান্সফার মার্কেটে সবসময়তেই আমরা একটা নিউজ বা একটা 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 মানে একটা ব্যাপার তৈরি করবার চেষ্টা করতে পেরেছি গত গত কয়েক বছরে, গত 2 বছর 3 বছর, 3-4টে ট্রান্সফার উইন্ডোতেই আমরা দেখেছি টোট বলের আন্ডারে যে চেলসি হ্যাজ
নট লেফট আ স্টোন আনটার্নড ট্রান্সফার মার্কেটে। তারা মানে যেখানে যা দরকার, যেখানে যা ওঠানোর সব উঠিয়েছে, এবং খুবই ডেটা ড্রিভেন হায়ারিং করছে তারা। তারা ইয়াং প্লেয়ারদের নিয়ে আসছে, একটা 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 ইন্টারেস্টিং মডেল। তারা মানে সিনিয়র প্লেয়ার খুব কম আছে স্কোয়াডে এখন। মানে থিয়াগো সিলভাও এই বছর চলে গেছেন চেলসি থেকে। তো মানে কিভাবে এই স্কোয়াডটাকে মারেস্কা কিভাবে উনি সামলাচ্ছেন, কিভাবে উনি তুলে নিয়ে আসছেন, কারণ উনিও মানে খুব প্রিমিয়ার লিগ প্রুভেন তো নন। অনেকটা ওই গ্রাহাম পটার টাইপের একটা একটা মানে বায়ো ডেটা বা একটা গ্রাহাম পটার টাইপের পেডিগ্রি বা ক্রেডেন্সিয়াল নিয়ে আসছেন। ছোট টিমকে নিয়ে প্রিমিয়ার লিগে প্রথম অ্যাটেম্পটেই কোয়ালিফাই করেছেন, কিন্তু প্রিমিয়ার লিগ গে খেলার বা প্রিমিয়ার লিগ সাকসেস পাওয়ার অভিজ্ঞতা তার নেই। তো দেখা যাক, খুবই ইন্টারেস্টিং একটা সময় মানে কিশোর, যেটা আমার মনে হয়। হ্যাঁ, এবং ইপসুইচেরও যে ম্যানেজার, প্রায় 22 ইয়ার্স পর ইপসুইচ এইবার আসবে ইপিএল আবার খেলতে। বড় ব্যাপার, ব্যাক টু ব্যাক প্রমোশন। অ্যান্ড বাট ম্যানেজারের ইপিএল এক্সপোজার বলতে খালি মরিনো অ্যান্ড যখন র্যাফ রাগনিক ছিল, যেমন কিশোর বললো, সেই সময় কোচিং স্টাফের মেম্বার ছিল। বাট প্রিমিয়ার লিগে কেমন করছে সেটাই দেখার মতন বিষয় হবে। বাট এক্সাইটিং, হ্যাঁ, পাঁচটা ম্যানেজারের প্রোফাইলই খুব এক্সাইটিং। এই স্কোয়াড গুলোকে আমরা দেখবো কিরকম খেলছে। আশা করি যারা নতুন প্রমোট হয়েছে, সাউথহ্যাম্পটন, ইপসুইচ, লেচেস্টার, এরা রেলিগেশন জোনে না থাকুক পরের বার। এটাই। তো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটাই এবারে এখন এই খুব এই টপিকেই, হ্যাঁ কিশোর। এবার এই টপিকে আমি এগিয়ে যেতে চাই। অ্যাকচুয়ালি হচ্ছে নতুন ম্যানেজার সাথে সাথে নতুন কিছু ট্রান্সফারসও হয়েছে এই সিজনে। অ্যান্ড এইবারের আরেকটা জিনিস যেটা সন্দীপ তুমি সেটা তুলে ধরো, কিছু নতুন টিমস এবার এসছে যেটা তুমি রাইটলি মেনশন করলে, সাউথহ্যাম্পটন, ইপসউইচ অ্যান্ড লেচেস্টার সিটি। তো আগের বছর কোন তিনটে টিম যেন রেলিগেশন হয়েছিল সেটাও একবার দর্শক বন্ধুদের জানিয়ে দাও। আগের বছর রেলিগেটেড টিম ছিল লুটন সিটি, বার্নলি ছিল, বার্নলি হয়তো 5টাই ম্যাচ জিতেছিল, আর সেফিল্ড ছিল, সেফিল্ড 3টে ম্যাচ জিতেছিল। খুব ভালো পারফরমেন্স ছিল না এই 3টে টিমে। এবং যেরকম তুমি বললে যে 3টে টিম যেরকম প্রতি বছর প্রমোটেড হয়ে আসে, লেচেস্টার অবভিয়াসলি ভালো টিম, 2015-16 সিজন জিতেও ছিল, আর সিজন টু রিমেম্বার ফর দেম। মাহারেজ, দেন কত কত ভালো ভালো ভার্ডি, প্লেয়ার বেরিয়েছিল সেই সময়। ভার্ডি। আন্টে। লেজেন্ডারি লেজেন্ডারি ওদের ক্লাব লেজেন্ড ভার্ডি, জ্যামি ভার্ডি ইজ দ্য ক্লাব লেজেন্ড। হ্যাঁ। কারেক্ট। না, ভার্ডিও ইপসুইচ এবছর মানে টাউন। তৈরি হয়ে এসছে প্রিমিয়ার লিগে আবার দাগ কাটার জন্য অনেকটা কামব্যাক করার হ্যাঁ, মতো। টপ 10, টপ 10 কি টপ 6-7 স্কোয়ার্স এর মধ্যে যদি ফুল সিজন ফিচার করে, প্রতিটা ম্যাচ খেলে, ইজিলি হি ক্যান মেক ইনটু টপ 7 স্কোরার্স। এখনো সেই ব্যাপারটা আছে, বাট জানি না, এখন অনেক বয়সও হচ্ছে দিনকে দিন ওয়ার্ডির। তো আচ্ছা, আর বাকি যে দুটো টিম এসছে লেচেস্টার ছাড়া, ইপসুইচ টাউন 22 ইয়ার্স পর ইপিএল খেলছে, এবং আরেকটা যেটা টিম এসছে সাউথহ্যাম্পটন। সাউথহ্যাম্পটন আর লেচেস্টার দুজনেই জাস্ট মাঝে একটা সিজন খেলেনি, দেন আবার ওরা নেক্সট সিজনেই প্রমোট হয়ে আবার ফিরে আসছে আর ইপিএল। এরা এরা এদের যথেষ্ট পেরিগ্রি আছে। সাউথহ্যাম্পটন একটা সময় মানে যথেষ্ট, আজকে যেমন আমরা আমরা ব্রাইটনকে দেখি সেরকম সাউথহ্যাম্পটন এক সময় অনেক প্লেয়ার তৈরি করেছে। লিভারপুল তো এক সময় পুরো সাউথহ্যাম্পটন স্কোয়াডটাকেই একটা একটা তুলে নিয়ে একদম। যাওয়ার মতো একটা একটা বিষয় ছিল তখন। যেই একদম। সাউথহ্যাম্পটনে খেলতো পরের সিজন লিভারপুল চলে আসতো, একটা তো টাইম গেছে ওরকম। তাদের তাদের কাছে যথেষ্ট পেডিগ্রি আছে, তারাও নিশ্চয়ই চাইবে একটা দাগ কাটতে প্রিমিয়ার লিগে, এবং অবশ্যই রেলিগেশনটা যাতে তাদের অ্যাভয়েড করতে পারে এবং প্রিমিয়ার লিগে পরবর্তী দিনে থাকতে পারে পরের সিজন গুলোতে। তাদেরও একটা অ্যাপ্রোচ থাকবে এই 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 অ্যান্ড আমরা আমাদের কাছে সব থেকে মজার জিনিস সব থেকে ইন্টারেস্টিং জিনিস যে আমরা এবছর নতুন টিম থেকে নতুন কোনো প্লেয়ারও দেখতে চাই, যে আমাদের তার খেলা দিয়ে দর্শকদেরকে আনন্দ দিতে পারবে অ্যান্ড সবাইকে উৎসুক করবে। সো মানে গ্রেট টাইমস অ্যাহেড ফর নিউ টিমস অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্য নিউ সিজন। সো নেক্সট টপিক আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে রিসেন্টলি যে ট্রান্সফারস হয়েছে, কি কি ট্রান্সফারস হয়েছে এই সিজনের জন্য। সেটা আমি জানা সবাই সাথে, দর্শক বন্ধুদের সাথে এক একটা টিম হিসেবে আমরা ডিসকাস করব। প্রথম হচ্ছে আর্সেনাল। আর্সেনাল এবার প্রচুর প্লেয়ার তারা রিলিজ করেছে। সেটার মধ্যে কিছু প্লেয়ার হচ্ছে মোহাম্মদ এলনিনি, সেডিক সোর্স, মানে ভালো প্লেয়ার তারা তাদেরকে রিলিজ করেছে। তাদের ক্যারিয়ার হয়তো আলাদা কোনো ক্লাবের ভালো চান্স পাবে সেই হিসেবে। তারপরে নতুন কিছু প্লেয়ার নিয়েছে, সেটা হচ্ছে লুকাস নাইগার্ড বলে, তিনি এফসি নর্দারল্যান্ড থেকে এসছে।
ডেভিড রায়া, যিনি একটা বিখ্যাত গোলকিপার, আগের বছরে দুর্দান্ত মানে খুবই সুন্দর পারফরমেন্সের জন্য ব্রেন্টফোর্ডের হয়ে হয়ে করেছিল। ডেভিড রায়া উনি এবার আর্সেনাল হয়ে খেলবেন। তারপর কিছু প্লেয়ার যেমন হচ্ছে টমি সেটফোর্ড, উনি অ্যায়াক্স থেকে এসছেন। তারপরে রিকার্ডো ক্যালাফিওরো, তিনি বলগনা থেকে এসছেন। একটা খুব ভালো প্লেয়ার তারা রিলিজ করেছেন, ট্রান্সফার আউট করেছেন ফুলেমকে, তিনি হচ্ছেন স্মিথ রো, ইমিল স্মিথ রো। তাকে আমরা এবার ফুলেমের হয়ে খেলতে দেখব। তো স্মিথ রোকে অর্ণব, আমরা দেখতে সন্দীপ, পেতাম। তোমাদের কোন প্লেয়ারকে নিয়ে আশ্চর্যজনক ভাবে ভাবছো যে ওকে ট্রান্সফার আউট করেছে বা ট্রান্সফার ইন আর্সেনাল টিমে? কিছু সারপ্রাইজিং নো, বাট স্মিথ রো আমরা দেখেছি যেইটুকু সময় খেলতে টাইম পেতো আর্সেনালে অনেক গোল করেছে সেই সময়ের মধ্যে। সো যদি আমরা দেখি যে মিনিটস প্লেড পার গোল স্কোর, স্মিথ রো কিন্তু একজন খুবই ভালো প্লেয়ার, এক্সাইটিং প্রসপেক্ট। দেখতে হবে নতুন টিমে গিয়ে কিরকম পারফর্ম করছে। অ্যান্ড আর্সেনাল ওভারঅল ট্রান্সফার সিজন ভালো। যেমন তুমি বললে কোন কোন প্লেয়ারকে নিচে, আবার রিপিট করে লাভ নেই। বাট ঠিক আছে, আর্সেনাল টিম ইজ ব্যালেন্সড। ওরা আগের বারও সেকেন্ড ফিনিশ করেছিল, এবারও কিছু কিছু জায়গায় ওরা নিজেদের রিইনফোর্সমেন্ট এনেছে এবং ভালো রেজাল্ট করবে আই থিঙ্ক। আর্সেনাল আগেন আমার মনে হয় ফার্স্ট বা সেকেন্ড স্পটের জন্যই কম্পিট করার মতন টিম। হ্যাঁ, সেটা কেন, আর্সেনাল সেটেল টিম এন্ড তাদের কোচও অলরেডি ভালো পারফরমেন্স দিচ্ছে। হয়তো লাস্ট মুহূর্তের জন্য ওরা চ্যাম্পিয়নশিপটা জিততে পারছে না লাস্ট দুটো সিজন থেকে। তো আমরা এটাই দেখতে থাকবো যে এই সিজনটা ওরা চ্যাম্পিয়নশিপ নিতে পারছে কিনা, বিকজ আর্টেটার দুর্দান্ত কোচ এন্ড প্লেয়াররা দুর্দান্ত ভাবে খেলছে। সাকা আছে, আহ, তারপরে ডিফেন্ডারে সালিবা আছে, গ্যাব্রিয়েল আছে, বিভিন্ন ভালো ভালো প্লেয়ার, গ্যাব্রিয়েল হেসাস আছে, কাই হ্যাভার্টস আছে, বিভিন্ন প্লেয়ার তারা আর্সেনালকে এবার জেতাতে মানে হয়তো হেল্প করবে। কিন্তু অর্ণব, আর্সেনালের ওই চেলসির ওই ব্যাপারে। মেন্টালিটিটাও তো আছে না আর্সেনালের, তো মানে না জিতবার একটা মেন্টালিটিও আছে, যে তীরে এসে তড়ি ডোবানোর অভ্যাস ওদের আজকের নয়, ওদের বরাবর। একদমই। প্রথম 30টা ম্যাচ দেখলে মনে হবে এবার জিতবে, এই লাস্ট 8টা ম্যাচে মনে হয় যেন ইন্টেনশনালি পয়েন্ট লুজ করছে লাস্টের জন্য দেখতে দেখতে। তো দেখা যাক কি করে এইবার। নিশ্চয়ই নেই কয়েক হয়তো ব্রেক তাদের সিজন। হয়তো তাদের এই শর্টফল গুলোকে রিকভার করে এবারে হয়তো চ্যাম্পিয়নশিপ জেতার লক্ষ্য ওরা নামবে। হোপফুলি যাতে একটা নতুন চ্যাম্পিয়ন দেখতে পাই, সেটা যে কেউ হোক, নট অনলি আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল, টটেনাম, আর্সেনালে তারা আরেকটা ব্যাপার যারা আমার ম্যানচেস্টার যেটা, সিটিকে ফাইট দিতে পারবে আর কি, এটাই। আর্সেনাল আরো একটা যেটা আমার বড় ফ্যাক্টর মনে হয়, ওদের ওডেগার্ড হচ্ছে খুব একজন ক্রুশাল প্লেয়ার। ওডেগার্ডের যদি মিড সিজন ইনজুরি হয়ে যায়, আমরা যেটা ভাবছি টপ 2 এ ফিনিশ করবে, হয়তো সেটা মানে 6 নম্বরেও ফিনিশ করতে পারে। তো ওডেগার্ডের সেরকম রিপ্লেসমেন্ট এখনো কেউ আছে বলে ওদের টিমে নেই। খুবই ভালো প্লে মেকার, এবং মোস্টলি ওডেগার্ডই ড্রাইভ করে টিমটাকে মাঝখানটা। মিড মিড জোনটা খুবই ক্রুশাল প্লেয়ার। তো হোপফুলি ও পুরো সিজনটা খেললে দেখা যাক আর্সেনাল এবার কিরকম পারফর্ম করে। অবশ্যই। এবং সাকা, বাকায়ো সাকা গত 2 সিজন ধরে একটা কারেক্ট। আর্সেনালের কান্ডারি হিসেবে উঠে এসেছে। একটা মানে একটা 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 অল ওয়েদার পার্টনারের মতো একটা দাঁড়িয়েছে, যে সব গেম উইকে প্রায় টাফ ম্যাচেস, ইম্পর্টেন্ট ম্যাচেস গোল করা বা গোল করানোর প্রতি একটা আলাদাই মুনসিয়ানা দেখিয়েছে আমাদের বাকায়ো সাকা, ইংলিশ তরুণ ইংলিশ ফরওয়ার্ড। বাকায়ো সাকা মোস্ট ইন্টারেস্টিং, ও স্টার্ট করে অ্যাজ আ ডিফেন্ডার একটা সময়, অ্যাজ আ ডিফেন্ডার, দেন আস্তে আস্তে ওকে উঠায় ওখানে অ্যাজ আ রাইট উইঙ্গার, অ্যান্ড দেন সেখান থেকে এখন তো টপ স্কোরার্স এর মধ্যেই থাকে। তো ভালো, খুবই ভালো। হ্যাঁ, হোপফুলি যে আর্সেনালের পারফরমেন্স হয়তো ভালো বেটার হবে, ওদের টিম তো অবভিয়াসলি ভালো আছে। তো আমরা এবার নেক্সট টিমের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে চেলসি। তো অর্ণব, এটা একটু বিস্তারিত ভাবে তুমি একটু এক্সপ্লেন করো, চেলসির ট্রান্সফার উইন্ডো কেমন গেছে এবার? দেখুন, চেলসি তো বরাবরই গত দুটো দুটো সিজন ধরেই গত যেটা বলছিলাম আমরা আগেই, যে আমাদের টোড বলি আসার পর থেকে একটা ট্রান্সফারের একটা একটা বড় মুন্সিয়ানার পরিচয় দিয়েছে, যেটা কখনো প্রিমিয়ার লিগে বা খেলাতে ফুটে ওঠেনি, সেটা আলাদা বিষয়। ইন্টারেস্টিংলি এই বছর তারা মোটামুটি 40 জনের স্কোয়াড তৈরি করেছে, যা আমরা শুনতে পাচ্ছি বা আমরা জানতে পারছি যে অ্যারাউন্ড 40 মেম্বার স্কোয়াড এবছর চেলসিতে আছে। তার মধ্যে যারা বেরিয়ে গেছে তাদের মধ্যে খুবই একটা ইন্টারেস্টিং নাম হচ্ছে যে থিয়াগো সিলভা, যিনি চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, একজন ব্রাজিলের একজন অল টাইম গ্রেট। তিনি ব্রাজিলের হয়ে যথেষ্ট বড় বড় ম্যাচ খেলেছেন। শুধু তাই নয়, চেলসির হয়েও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
জেতার জেতার আহ, আহ, জেতার ইতিহাস আছে তার। ডিওন র্যানকিন বলে একজন প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে, আহ, 8 বছরের 8 বছরের পার্মানেন্ট ডিলে উইগান অ্যাথলেটিকে। চার্লি ওয়েবস্টার বলে একজন প্লেয়ারকে, আন্ডার 21 প্লেয়ারকে ছাড়া হয়েছে। জেমি কামিং এবং ইয়ান মার্টসেন, এরকম ডাচ ফুল ব্যাক যাদেরকে যাদেরকে চেলসি ছেড়ে দিয়েছে, অ্যাস্টন ভিলায় সাইন করেছে। এবং এদের সাথে হাকিম জিয়েচ, যে গত গত সিজন মানে অনেকটাই আফটার দি ওয়ার্ল্ড কাপ যে চেলসিতে ছিল এবং কিন্তু কিন্তু চেলসির হয়ে সেরকম দাগ কাটতে পারেনি, তাকেও এবছর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জয়েন করছেন, তিনি তিনি গালাতাসারায় জয়েন করে গেছেন। এবং এর সাথে সাথেই আরো আরো যারা নতুন প্লেয়ার যারা এসছে তাদের মধ্যে হচ্ছে রিচার্ড ওলিসে, কেডিন উইলসন, টাইরিক জর্জ, যাদের সাথে চেলসি নতুন কন্ট্রাক্ট সাইন করেছে 2024-এ। এবং যাদেরকে সাইন করেছে নতুন সাইনিংস এর মধ্যে ডিউসবেরি হল, যিনি লেস্টারের একজন খুবই প্রতিশ্রুতিমান ডিফেন্ডার। ডিউসবেরি হল তাকে চেলসি নিয়ে এসছে, সরি মিডফিল্ডার, তাকে চেলসি নিয়ে এসছে। মার্ক গুলু বলে একটা প্লেয়ারকে, স্প্যানিশ স্ট্রাইকারকে চেলসি সাইন করেছে, ইয়াং স্প্যানিশ স্ট্রাইকার, 18 বছর বয়স, 5 বছরের কন্ট্রাক্ট সাইন করেছে চেলসির সাথে। ওমারি কেলিম্যান বলে একজন প্লেয়ারকে সই করেছে করেছে অ্যাস্টন ভিলাতে থেকে। আগেন একজন 18 বছরের প্লেয়ার, ছ ছ বছরের ডিলে সই করেছে। এস্তাভান উইলিয়ান বলে একজন একজন ব্রাজিলিয়ান এক্সাইটিং প্রসপেক্ট, ভবিষ্যতের নেইমার বলা হচ্ছে, যাকে 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 পালমারিস থেকে সাইন করা হয়েছে, 17 বছর বয়সী এই প্লেয়ারকে। এবং অবশ্যই টোসিন আদারাবিও বলে একজন প্লেয়ারকে, সেন্ট্রাল ডিফেন্ডারকে সাইন করেছে তারা ফুলহ্যাম থেকে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং সাইনিং যেটা আমার মতে, সেটা হচ্ছে পেড্রো নেটো, যিনি উলফস থেকে জয়েন করছেন চেলসিতে। পেড্রো নেটো ওভার লাস্ট ফিউ ইয়ার্স একটা একটা মানে রাইট উইঙ্গার এর পজিশনে বেশ ভালো খেলেছে উলফস এর হয়ে, বাঁ পায়ে যথেষ্ট স্কিলফুল একজন প্লেয়ার। তো খুবই ইন্টারেস্টিং কিছু সাইনিং আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নতুন ম্যানেজার, অনেক নতুন প্লেয়ার্স, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইয়াং প্লেয়ার্স প্রচুর, ভরে ভরে ইয়াং প্লেয়ার্স আছে। স্কোয়াডে এক্সপিরিয়েন্সড প্লেয়ারের অভাব আছে, কিন্তু সেইটা কিভাবে ম্যানেজার সামলাতে পারে সেটা দেখাটা খুব ইন্টারেস্টিং হবে। অর্ণব, এই হ্যাঁ, নিয়ে আশা একটা করি কথা। চেলসি যা যা হ্যাঁ, সন্দীপ বলো। হ্যাঁ। হ্যাঁ, হুম। এক্সপিরিয়েন্স প্লেয়ার, আমার একটা প্লেয়ার যাকে ভাল লাগতো বাট আই ডোন্ট থিঙ্ক চেলসিতে এসে সেই লেভেলে পারফর্ম করতে পেরেছে, স্টার্লিং। তো তোমার কি মনে হয় স্টার্লিং এর এই সিজনটা কেমন যেতে পারে? ও তো বহুত এক্সপিরিয়েন্স প্লেয়ার, লাইক হি শুড বি আ প্লেয়ার টু লুক আউট ফর। যেমন কোল পালমার তো অবভিয়াসলি ভালো খেলবেই, তো স্টার্লিং এর আই থিঙ্ক রোলটা অনেক ইম্পর্টেন্ট নতুন প্লেয়ার্স দিকে গ্রুম করা নিয়ে। বাট সেই জায়গাতে যা যেরকম ভাবে খেলেছিল ম্যান সিটিতে, চেলসিতে এসে নিজেকে অতটা প্রুভ করতে পারেনি এজ এ প্লেয়ার। তো এই সিজনটা কেমন হতে পারে স্টার্লিং? আমরা কি দেখতে পারি স্টার্লিং কে টপ 5-6 স্কোরার্স এর মধ্যে? একদমই, মানে আমি এক্সপিরিয়েন্স ফরওয়ার্ডদের মধ্যে চেলসিতে যদি তুমি দেখো, তাহলে স্টার্লিংই হচ্ছে একজন খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার যে আছে আমাদের 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 এবং অবশ্যই চাইবো যে ও যেন নিজেকে আবার ফুটে উঠতে পারে, নিজের জায়গা যেন আবার মানে একটা নিজের ইম্প্যাক্টফুল। প্রথম কথা হচ্ছে স্টার্লিং কি ফার্স্ট ইলেভেনে থাকবে, আমার আমার ডাউট আছে। প্রথম একাদশে ও নিজের জায়গা করতে পারবে, কারণ পেড্রো নেটো আছে, কোল পালমার আছে। তো আমি জানি না মানে যে কতটা। এবং অবশ্যই আমাদের কাছে এনকুঙ্কুর মতো প্লেয়ার্সরা আছে। তো দেখা যাক কি হয়। বাট অবভিয়াসলি তুমি যেটা বলেছো যে মানে যদিও ওরা ফার্স্ট ইলেভেনে স্কোয়াড স্টার্ট করলেও ড্রেসিং রুম কে ম্যানেজ করা বা একটা বেঞ্চ থেকে উঠে এসে নিজের ইম্প্যাক্ট তৈরি করা, এবং অবভিয়াসলি মানে আজ দুটো গেম উইক যদি বেঞ্চ থেকে উঠে এসে ভালো পারফর্ম করে, নিজের নিজের জায়গাও টপ 11-এ নিয়ে আসতে পারে। কিন্তু অবশ্যই একজন ইংলিশ প্লেয়ার, তো খুবই ইম্পর্টেন্ট একজন ক্রিটিক্যাল ক্রুশিয়াল প্লেয়ার, বাট খুবই আন্ডার পারফর্ম, যেটা তুমি ঠিকই বলেছো। হোপফুলি আন্ডার মারেস্কা নিজের পুরোনো ফর্ম করে খুঁজে পাবে। চেলসি স্কোয়াড ভালো এই সিজনে, দেখা যাক নতুন ম্যানেজার কিরকম পারফর্ম করছে। হোপফুলি যা টিম দেখলাম, অর্ণব তোমার কাছে যেটা শুনলাম, নতুন প্লেয়ার্স অ্যাড করেছেন যথেষ্ট, ওদের ভালো টিম আছে অলরেডি, তার মধ্যে নতুন অ্যাডিশন অবশ্যই খুব স্ট্রং হবে টিম, আরো নতুন কোচের নতুন স্ট্র্যাটেজি নিয়ে নামবে। আর অবশ্যই আমরা দেখবো চেলসি চ্যাম্পিয়নশিপও জিতুক, এটা আমরা চাই যে নতুন ডিফারেন্ট টিম জিতবে, আরো বেশি ইন্টারেস্টিং করবে লিগটাকে, সেটাই আমরা চাই। ভালো খেলা, ভালো প্লেয়াররা উঠবে, ভালো খেলা হবে, সেটাই আমরা চাই। তো এইটা নিয়ে ডিসকাশনটা আমরা এগিয়ে যেতে নাই। ম্যানচেস্টার ইউনাইটেড এবার প্রচুর চেঞ্জেস করেছে, বড় বড় প্লেয়ারকে ছেড়েছে, যারা হচ্ছে সেরকম নাম হচ্ছে রাফায়েল ভারানে,
তারপরে হচ্ছে ভ্যান বিক, তার মতো প্লেয়ারদেরকে ছেড়েছে। আরো কিছু প্লেয়ার্স আছে যেমন মার্শিয়াল গেছে, ভালো হয়েছে, কিছুই করতে মার্সেল, হবে। অ্যান্থনি মার্সেল, তাকে রিলিজ করে দিয়েছে। টম হাডলস্টোন, তারপর চার্লি ম্যাকনিল, প্রচুর, ডনি ভ্যান্ডিভিক যে প্লেয়ারটাকে বলছিলাম তাকে জিরোনা ক্লাবে ট্রান্সফার করেছে। ম্যাসন গ্রিনউড, যিনি একজন খুব ভালো প্লেয়ার, ইংল্যান্ডের প্লেয়ার দেখা হয়েছিল, ইয়াং প্লেয়ার, বাট তার পারফরমেন্সের কারণে সেরকম পারফর্ম করতে পারেনি, তাকেও ট্রান্সফার আউট করেছে মার্সেলে ক্লাবের কাছে। আর কিছু নতুন সাইনিংস করেছে, সেটার মধ্যে হচ্ছে একটা নতুন প্রতিভা যেটা নিয়ে সবাই এক্সাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্সরা খুবই এক্সাইটেড। সেটা হচ্ছে জোসুয়া জার্কজি। সেই তিনি বলগনা থেকে এসেছেন, তাকে বলগনা থেকে আনা হয়েছে। অ্যান্ড লিনি ওরো, তিনি লিল থেকে এসেছেন। ম্যাথিউস ডি লাইট, যিনি ব্যান মানিচের প্লেয়ার, তাকে নিয়ে এসছে কোচ। অ্যান্ড নসুর মারাজাউই, তিনিও বায়ার্ন মিউনিখ থেকে এসেছেন। তো সন্দীপ, অন্য কি বলো, কোন ট্রান্সফারটা খুব ভালো করেছে, and যেটা কোন প্লেয়ারকে নিয়ে খুব এক্সাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড? ম্যানচেস্টার ইউনাইটেডের যেই দুজন সেন্ট্রাল ব্যাক সাইনিং, ম্যাথাইস ডিলাইট অ্যান্ড লিনি ইয়োরো, লিনি ইয়োরো আমরা যদি স্ট্যাটস দেখতে যাই, দেখতে যাই, তাহলে বল কতগুলো উইন করে হেডে, বা কিরকম বল পোজেস করে, কিংবা ড্রিবলস কতগুলো, ট্যাকেলস কতগুলো, এইসব স্ট্যাটস যদি দেখতে যাই, তো খুবই ইয়াং, খুবই ভালো ট্যালেন্ট একজন। কিন্তু যদি আমরা এফপিএল এর পয়েন্ট থেকে কথা বলি, আমরা যদি এখন বলি ম্যাথাইস ডিলাইট অ্যান্ড লেনি ইউরোকে তোমরা টিমে নিয়ে নাও, খুব পয়েন্ট পাবে, এটা হবে না। কিন্তু অ্যাজ আ প্লেয়ার ফর ম্যানচেস্টার ইউনাইটেড একটা ভালো ওরা ইম্প্যাক্ট ফেলবে। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এই রিনফোর্সমেন্ট গুলো দরকারও ছিল, কারণ সেন্ট্রাল ডিফেন্ডারের মধ্যে ভারান চলে গেছে এবং ম্যাগুয়ারই আছে খালি। ম্যাগুয়ার যদিও নিজের পারফরমেন্সকে এখন অনেক ইমপ্রুভ করেছে, ম্যাগুয়ার ভালো খেলছে, বাট ম্যাথাইস ডিলাইট অ্যাজ আ রিনফোর্সমেন্ট, লেনি ইউরো, আই থিঙ্ক সেন্ট্রাল ব্যাক পজিশনটা আমাদের বেশ স্ট্রংই থাকবে এবার। গোলকিপার কিরকম পারফর্ম করছে ওনানা, তার উপর ডিপেন্ড করবে যে আমরা কতগুলো গোল কনসিড করছি। বিকজ ম্যানচেস্টার ইউনাইটেড কনসার্ন ছিল এটা, যে আগের সিজনে প্রায় যতগুলো গোল করেছে ততগুলো গোলও কনসিড করে গেছে। তো গোল কনসিড কমাতে হবে, তো এটার জন্য ওনানা কিরকম এই সিজনটাই পারফর্ম করছে সেটা একটা খুবই ক্রুশাল ফ্যাক্টর। বাট দুটো সেন্ট্রাল ব্যাক সাইনিংই খুব ভালো। এবং যে নাসির মারাজুই যে প্লেয়ারটাকে সাইন করেছে ব্রায়ান মুনিকের, ভালো প্লেয়ার, ভালো প্রসপেক্ট, দেখতে হবে প্রথম টিমে প্রথমেই গিয়ে চান্স পাচ্ছে কিনা, নাও পেতে পারে চান্স। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডটা যথেষ্ট সেটেল এখন, ব্রুনো ফার্নান্ডেজ লিড করবে মিডফিল্ডটাকে। এবং হয়তো আমরা ক্যাসিমিরো অ্যান্ড ইয়েকেই দেখতে পাবো, ওই প্লেয়ারটার কি নাম, স্কট ম্যাকটমিনি, এদের দুজনকেই হয়তো দেখতে পাবো। উগাটেকেও সাইন করানোর চেষ্টা চলছে, কিছুটা রিউমার্স, কিছুটা ট্রু নিউজ, বাট উগাটে আসবে কিনা দ্যাট ইজ স্টিল আ কোয়েশ্চেন। তাছাড়াও যে একটা প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বেরিয়ে গেছে অন দি আউটগোয়িং, ভ্যান বিসাকা হয়তো ওয়েস্ট হ্যামে প্রথম ইলেভেনে ফিচারও করবে কি। তো ভালো ম্যানচেস্টার ট্রান্সফার সিজন, নাথিং মাচ টু বুস্ট অ্যাবাউট। বাট হ্যাঁ, যে যে জায়গায় রিইনফোর্সমেন্ট দরকার ছিল ইন দ্য ডিফেন্সিভ ফ্রন্ট এনেছে। বাট যদি স্ট্রাইকার হিসেবে বলতে পারি, আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স স্ট্রাইকার এখনো কেউ নেই, সেই হয়ল্যান্ডই থাকবে। আর জার্কজি কতটা চান্স পাবে, আই থিঙ্ক অ্যাজ আ রিপ্লেসমেন্টই খেলবে হয়ল্যান্ডের, যখন হয়ল্যান্ড খেলবে না, কিংবা যদি ভালো নিজেকে প্রুভ করতে পারে ম্যানেজারের কাছে, তো মেবি আমরা দুজনেরও ফরওয়ার্ড দেখতে পারি, জার্জি আর হয়ল্যান্ড, দুজন মিলে ভালো। খুব এক ফরওয়ার্ডের যতগুলো আই থিঙ্ক ম্যানচেস্টার ইউনাইটেড একটা সিনিয়র ফরওয়ার্ড মিস করছে লাস্ট কয়েকটা সিজনের থ্রু দিয়ে, ব্রেক থ্রু করার মতন, যে প্রতিটা ম্যাচেই প্রায় একটা গোল বা প্রতি দুটো ম্যাচেই একটা গোল করবে, এমনি স্ট্রাইকার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এখন নেই। তো এই জায়গাটা হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড আরেকটু দেখতে পারতো এই সিজনটাই। এটাই আমার পয়েন্ট অফ ভিউ অন দ্য ম্যানচেস্টার ইউনাইটেড ট্রান্সফার। অন্য, তুমি বলো তোমার ভিউ। না না, আমার সেরকম কিছু অ্যাড করার নেই। আমি জাস্ট একটা প্লেয়ারকে দেখলাম আপনারা মিস করে গেলেন, সেটা হচ্ছে চেলসির খুবই একটা প্রতিশ্রুতিমান প্লেয়ার, যাকে ম্যানচেস্টার অনেক ঢাকঢোল পিটিয়ে নিয়ে গেছিল, মেসন মাউন্ট। তা সেও আশা করি এই বছর নিজেকে আবার প্রুভ করতে পারবে, রেড ডেভিল হিসেবে নিজের জার্সির নিজের নিজের হ্যাঁ, নামের সুবিচার মেসন করতে পারবে। মাউন্ট আগের সিজনটা খুবই তার মানে আনফরচুনেট ছিল, ইনজুরিজ, দেন ম্যানেজারের কাছেও কনসিস্টেন্টলি চান্স পাইনি। এই সিজনটা হয়তো মাচ বেটার হবে মেসন মাউন্টের জন্য। হ্যাঁ, তো এইটা নিয়ে আমরা এই আমরা টিমস ডিসকাস করলাম, কি কি ট্রান্সফার্স এসছে, কি কি নিউ ট্রান্সফার্স হয়েছে, কি কি নিউ ম্যানেজার্স এসছে, and কোন কোন টিম আগের বছর রেলিগেশন হয়েছিল
অ্যান্ড কোন কোন টিম নতুন এই বছর এসেছে প্রিমিয়ার লিগ। এই বছর প্রিমিয়ার লিগে দুর্দান্ত আরো টিম এসেছে, চ্যাম্পিয়ন্স থেকে, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন থেকে এসে প্রিমিয়ার লিগে চান্স পেয়েছে। নতুন কিছু প্লেয়ার্স এসেছে, নতুন কিছু ম্যানেজার্স এসেছে, সেটাকে আর এই লিগটাকে আরো বেশি আকর্ষিত করে তুলবে। And আমরা আশা করি যে এই সব নতুন প্লেয়াররা আরো এই লিগটাকে আরো ভালো খেলা দেখিয়ে আমাদের মতো দর্শকদের আরো আনন্দ দেবে, অ্যান্ড খেলাটাকে আরো এক্সাইটিং করবে। কি বলো অর্ণব? অ্যান্ড এই ভিডিওটাকে এন্ড করার আগে কিছু টিপস দাও, অ্যান্ড কিভাবে দর্শকদের, বন্ধুদেরকে আরো কিছু ইনফরমেশন দেওয়া দিয়ে এই ভিডিওটাকে শেষ করো। অবশ্যই, মানে আমরা তো এই ভিডিওটাতে কভার করবার চেষ্টা করেছিলাম আরো কয়েকটা টপিক, কিন্তু যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো আমরা এটাকে কনসাইজ করে র্যাপ আপ করে আমরা পরবর্তী ভিডিওতে কিছু টপিকস আরো টাচ আপ করবো। তো এই ভিডিওতে আমরা ম্যানেজার্স এবং নতুন প্লেয়ার্সদের সাথে কথা বললাম, নতুন টিম নিয়েও সবকটা টিম আমরা আলোচনা করতে পারিনি, তিনটা টিম নিয়ে আপাতত টাচ করতে পেরেছি। বাট অল ইন অল দিস ইজ হাউ ইট ইজ গোয়িং টু বি। আই মিন, এই বছর একটা খুবই ইন্টারেস্টিং একটা সিজন হতে চলেছে। নতুন ম্যানেজার, নতুন ক্লাব, অবশ্যই ম্যানচেস্টার সিটিকে কিভাবে তারা চ্যালেঞ্জ ছুড়ে ছুড়ে দিতে পারে এটা একটা দেখার বিষয় হবে। এবং পরবর্তী সিজনে, মানে গোয়িং ফরওয়ার্ড ইন দ্য সিজন, আমরা দেখবো যে কিভাবে নতুন টিমগুলো কিভাবে নিজেদের পারফরমেন্স নিজেদের মেলে ধরছে, নতুন ম্যানেজাররা কিভাবে নিজেদেরকে প্রুভ করছে, এবং অনেক ইয়াং প্লেয়ার্সরা উঠে এসেছে, লাইক লাইক প্রিভিয়াসলি মেনশন। সো পার্টিং থটস এটাই যে আমরা এবারে, মানে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আমরা আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই ফিক্সচার রিভিল এবং আমরা টিম রিভিলও করে দেখাবো যে কি রকম কি প্লেয়ার্স আমরা নেওয়ার চেষ্টা করব। তো আহ, আহ, সন্দীপকে বলবো যে ভিডিওটা র্যাপ আপ করার আগে একটা পার্টিং থটস দিয়ে আমাদেরকে এই ভিডিওটা ক্লোজ করা হোক। ওভার টু ইউ কাটিং সন্দীপ। শর্ট এটাই কি, আপনারা প্রচুর তথ্য পাচ্ছেন, ইনফরমেশন পাচ্ছেন। ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগটা জয়েন করুন, খেলতে শুরু করুন। আপনারাও নিজেদের বক্তব্য শেয়ার করুন আমাদের সাথে কমেন্টসে, এবং আমাদের চ্যানেলটাকেও সাপোর্ট করুন, শেয়ার করুন নিজেদের বন্ধুদের সাথে। এবং আমরা আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব, যেগুলো আপনাদের আরো পছন্দ মতন হবে। আপনারা কি কি টপিক নিয়ে আমাদের কাছ থেকে ভিডিও এক্সপেক্ট করছেন সেইগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের পছন্দ মতন ভিডিও তুলে ধরতে। ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ, বাই বাই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আবার দেখা হচ্ছে, বাই।